আজকের এই গভীর এবং বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, পাকিস্তান আর আফগানিস্তানের নাম শুনলে আমাদের মাথায় কি আসে? সীমানা, উত্তেজনা। আর ঠিক এই বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলবো। কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে নয়, বরং আমরা একদম নিরপেক্ষভাবে ঘটনা, তথ্য আর দুই পক্ষের যুক্তির একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। চলুন দেখি এই দুই প্রতিবেশীর মাঝে আসলে কেন এত তীব্র উত্তেজনা। ঠিক আছে, চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 50। এটা কিন্তু শুধু একটা র্যান্ডম সংখ্যা নয়। সম্প্রতি পাকিস্তানের নিহত মানুষের সংখ্যা এটি, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। আর এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-এ-তালেবান পাকিস্তান বা টিটিপি। ব্যাস, দ্বন্দ্বের শুরুটা এখানেই। ইসলামাবাদ সরাসরি আঙুল তুলছে কাবুলের দিকে। তাদের দাবি, কাবুলই এই সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। কিন্তু গল্পটা কি কেবল একদিকের? একদমই নয়। এবার এই ভয়ানক সংখ্যাটির দিকে একটু তাকান। 269। জাতিসংঘের হিসাব অনুযায়ী আফগানিস্তানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের চালানো সামরিক হামলার আনুমানিক ঠিক এতজন মানুষ প্রাণ হারিয়েছে। বুঝতেই পারছেন পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ রূপ নিয়েছে, আর দুই দেশের জন্যই এর ঝুঁকি বা স্টেকস কতটা বিশাল। তো আজকের এই পুরো পরিস্থিতিটা বুঝতে আমরা মূলত 6টি ধাপে এগোব। 1. সংঘাতের চূড়ান্ত বিন্দু। 2. ঐতিহাসিক পটভূমি। 3. ইসলামাবাদের যুক্তি। 4. কাবুলের পাল্টা যুক্তি। 5. বিশ্লেষকের বাস্তব চিত্র। এবং সবশেষে 6. মানবিক বিপর্যয়। পর্ব 1, সংঘাতের চূড়ান্ত বিন্দু, সীমান্ত জুড়ে সাম্প্রতিক সহিংসতা। পাকিস্তানে টিটিপি সম্প্রতি ঠিক কতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে তার কয়েকটা সুনির্দিষ্ট উদাহরণ দেয়া যাক। লাক্কি মারওয়াত বাজারে হামলায় প্রাণ গেছে 10 জনের। বান্নুতে একটা ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন 15 জন পুলিশ কর্মকর্তা। আর বাজাউর প্রদেশে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে করা হামলায় আরও 9 জন নিরাপত্তাকর্মী মারা গেছেন। এই ঘটনাগুলো দেখলেই বোঝা যায় পাকিস্তান এই মুহূর্তে আক্ষরিক অর্থেই এক চরম নিরাপত্তা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এখন এই চরম উত্তেজনার মাঝে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু চুপ করে বসে নেই। সৌদি আরব, কাতার, তুরস্ক আর চীনের মতো দেশগুলো মধ্যস্থতা করে এই সংঘাত থামানোর চেষ্টা করেছে। কিন্তু সত্যি বলতে কি, মূল সমস্যাগুলো, মানে ওই যে একে অপরের প্রতি অবিশ্বাস আর আন্তঃসীমান্ত হামলার অভিযোগ, সেগুলো কিন্তু এখনও পুরোপুরি অমীমাংসিতই রয়ে গেছে। চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই পরিস্থিতি আজকের এই জায়গায় এসে দাঁড়ালো। পর্ব 2, সংঘাতের ঐতিহাসিক পটভূমি, ডুরান্ড লাইন থেকে তালেবানের ক্ষমতা দখল। টাইমলাইনটা একটু খেয়াল করুন। 1893 সালে ব্রিটিশরা ডুরান্ড লাইন নামের এই সীমানাটা টেনে দেয়। এরপর দীর্ঘ সময় ধরে পাকিস্তান কিন্তু আফগান তালেবানকে সমর্থনই দিয়ে এসেছে। এমনকি 2021 সালের আগস্টে যখন তালেবান কাবুলের ক্ষমতা দখল করে, পাকিস্তান শুরুতে সেটাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু 2022 সালে এসে পাকিস্তানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় কিছু বড় পরিবর্তন ঘটে, আর ঠিক তখন থেকেই দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত হামলা জ্যামিতিক হারে বাড়তে থাকে। মানে পুরনো বন্ধুত্ব খুব দ্রুতই চরম বৈরিতায় রূপ নেয়। আচ্ছা, একটু আগে যে ডুরান্ড লাইনের কথা বললাম, সেটা আসলে কি? সহজ কথায় এটি 1893 সালে ব্রিটিশদের তৈরি করা 2600 কিলোমিটার দীর্ঘ একটি সীমানা। পাকিস্তান একে আনুষ্ঠানিক সীমান্ত হিসাবে মেনে নিয়ে রীতিমতো বেড়া দিয়েছে, কিন্তু কাবুল ঐতিহাসিকভাবেই এটা প্রত্যাখ্যান করে আসছে। কেন? কারণ তাদের মতে এই রেখাটি পশতুন উপজাতিদের ভূমিকে আড়াআড়িভাবে দুই ভাগে ভাগ করে দিয়েছে। পর্ব 3, ইসলামাবাদের যুক্তি, অপারেশন রাইটার্স ফিউরি। সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুদ খানের এই কথাটা একটু শুনুন। তিনি বলছেন, পাকিস্তান আফগান মাটি থেকে উদ্ভূত যুদ্ধংদেহী কার্যকলাপের প্রতিক্রিয়া দেখাচ্ছে। মানে ইসলামাবাদের মূল যুক্তিটা হলো, দেখুন, আমরা কিন্তু ইচ্ছে করে প্রতিবেশী দেশে হামলা করছি না। আমরা কেবল আফগান মাটি থেকে আসা সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের বাঁচাতে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, পাকিস্তান আসলে আফগান তালেবানের কাছ থেকে ঠিক কী চাইছে। তাদের দাবি পরিষ্কার, 3টা জিনিস করতে হবে। 1. টিটিপি এর নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে ফেলতে হবে। 2. এই যোদ্ধাদের পাকিস্তান সীমান্ত থেকে সরিয়ে নিতে হবে। এবং 3. এই সশস্ত্র বাহিনীকে পুরোপুরি নিরস্ত্র করতে হবে। পর্ব 4, কাবুলের পাল্টা যুক্তি, দোষারোপ
এবং অবিচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এবার কাবুলের দিকটা একটু দেখি। দুই পক্ষের বয়ান এখানে একদম আকাশ পাতাল তফাত। একদিকে পাকিস্তান বলছে কাবুল টিটিপিকে আশ্রয় দিচ্ছে, টাকা দিচ্ছে। অন্যদিকে কাবুল বলছে, আরে ভাই, টিটিপি এর সদস্য তো প্রায় 20,000। এই বিশাল একটা গোষ্ঠী 2,600 কিলোমিটারের এত কড়া পাহারার বেড়া পার হয়ে নিয়মিত যাতায়াত করবে? এটা কি আদৌ সম্ভব? কাবুলের মতে এটা সম্পূর্ণ পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ বিদ্রোহ। কাবুলের বিশ্লেষক ওবায়দুল্লাহর এই কথাটা খেয়াল করুন। তিনি বলছেন, নিজেদের দোষ ও ব্যর্থতার দায় চাপিয়ে একটি সম্পূর্ণ সার্বভৌম দেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। কাবুলের সোজা কথা, পাকিস্তান নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে আর 2022 সালের শাসন ব্যবস্থার পরিবর্তনের পরের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আড়াল করতে আফগানিস্তানকে স্রেফ বলির পাঠা বানাচ্ছে। কাবুলের অভিযোগের লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। তারা বলছে পাকিস্তান সরাসরি আফগান বেসামরিক এলাকা আর হাসপাতালে বোমা হামলা চালিয়েছে। এছাড়াও তারা হুট করে সীমান্ত বন্ধ করে দিয়ে বাণিজ্য থামিয়ে দিচ্ছে আর পাকিস্তানে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক আফগান শরণার্থীকে জোর করে দেশে ফেরত পাঠাচ্ছে। পর্ব 5, বিশ্লেষকের বাস্তব চিত্র, তথ্যগুলোর সমন্বয়। এখন এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল মাইকেল কুগলম্যানের মতো নিরপেক্ষ বিশ্লেষকদের পর্যবেক্ষণ। একটু বাস্তবতার মাটিতে পা রাখা যাক। নিরপেক্ষ সত্য হল 2021 সালের পর থেকে পাকিস্তানে আসলেই সন্ত্রাসী হামলা বেড়েছে। আবার এটাও সত্যি যে আফগান তালেবানের সাথে টিটিপির খুব ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে, আর তালেবান ঐতিহাসিকভাবে কখনোই তাদের মিত্রদের সাথে বেইমানি করে না। অন্যদিকে কাবুলও কিন্তু সীমান্ত যাচাই করার কোনো মেকানিজমে রাজি হয়নি। সুতরাং দায় আসলে কেউই এড়াতে পারে না। পর্ব 6, মানবিক বিপর্যয়, সংঘর্ষের মাঝে আটকে পড়া জীবন। ভূরাজনীতির এই মারপ্যাচে বাইরে সবচেয়ে করুণ সত্যিটা কি জানেন? সাধারণ মানুষ। বাণিজ্য পথ বন্ধ, আন্তর্জাতিক ত্রাণের অর্থ আসা প্রায় তলানিতে। আর এর ফলে সবচেয়ে ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন ওই সাধারণ আফগান নাগরিকরাই, যারা আগে থেকেই চরম দারিদ্র্য আর ক্ষুধার সাথে লড়াই করছেন। হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিটা দেখুন। ওই যে আমরা উমিদ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হামলার কথা বলেছিলাম, তারা সেটাকে একটি বেআইনি হামলা এবং সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসাবে উল্লেখ করেছে। 269 জন সাধারণ মানুষের মৃত্যু, এটা সত্যিই আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। আর এই বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে কথার সাথে কাজের কতটা অমিল। বাম দিকে দেখুন, পাকিস্তান বলছে তাদের সামরিক অভিযানগুলো অত্যন্ত নিখুঁত, একদম প্রিসিশন স্ট্রাইক। আর ডান দিকে বাস্তব পরিসংখ্যান বলছে সম্প্রতি 600-র বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই বৈপরীত্যটা আসলেই শিউরে ওঠার মতো। এত কিছুর পরেও চীনের উরুমুকিতে কিন্তু উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। তবে হতাশার জায়গাটা হলো এই আন্তর্জাতিক মধ্যস্থতার পরেও সহিংসতা থামার কোনো বাস্তব বা দৃশ্যমান লক্ষণ এখনও চোখে পড়ছে না। তো আজকের এই বিশ্লেষণ শেষে যে সবচেয়ে বড় প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়ায় তা হল, কোনো পক্ষ কি সত্যি যুদ্ধ আর সংঘাতের মাধ্যমে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে, নাকি এই পুরো অঞ্চলটি বছরের পর বছর ধরে এমন এক অন্তহীন ধ্বংসের চক্রেই আটকে থাকবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।